পৃষ্ঠ সংখ্যা 164, প্রশ্ন সংখ্যা 21। মুসলিম সমাজের অগ্রগতি ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খানের অবদান উল্লেখ করো, অথবা আলিগড় আন্দোলনের প্রসারে স্যার সৈয়দ আহমদ খানের কৃতিত্বের পরিচয় দাও। স্যার সৈয়দ আহমদ খান ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় মুসলিম সমাজের সংস্কার ও অগ্রগতির কাছে যিনি সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি হলেন স্যার সৈয়দ আহমদ খান। 1817 থেকে 1898 খ্রিস্টাব্দ তিনি দিল্লির এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। মুসলিম সমাজের উন্নতির জন্য কাজ করার লক্ষ্য নিয়ে তিনি প্রথম জীবনে ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য জানান। ডক্টর শচীন সেন তাঁর গ্রন্থে বলেছেন যে ব্রিটিশ শাসন করেছে সৈয়দ আহমেদের মতো মুসলিম সম্প্রদায়। পৃষ্ঠা 165। ব্রিটিশ শাসনকালে স্যার সৈয়দ আহমেদের মতো মুসলিম সম্প্রদায়ের হিতকাঙ্ক্ষী মহান নেতা সম্ভবত আর কেউ ছিলেন না। এক পাশ্চাত্য শিক্ষার প্রতি সমর্থন। স্যার সৈয়দ আহমদ খান পারিবারিক ঐতিহ্য অনুযায়ী আরবি, ফার্সি, উর্দু ভাষা, ইসলামীয় শাস্ত্রে জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীকালে ইংরেজি ভাষায় দক্ষতা লাভ করেন। প্রথম জীবনে ইংরেজ সরকারের বিচার বিভাগে চাকরি গ্রহণ করেন। তখন তিনি উপলব্ধি করেন যে ভারতে হিন্দু সম্প্রদায় ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে যে নিজেদের সামাজিক অবস্থা উন্নতি করলে শিক্ষা থেকে দূরে থাকায় মুসলিম সমাজে ক্রমে পিছিয়ে পড়েছে। তিনি ভারতের মুসলিম সমাজকে বোঝাতে সক্ষম হন যে মুসলিম সম্প্রদায় অগ্রগতির জন্য তাদের ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষা গ্রহণ অত্যন্ত জরুরি। দুই, ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য। মুসলিম সম্প্রদায়ের উন্নতি ঘটানোর উদ্দেশ্যে সৈয়দ আহমদ ইংরেজ সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেন। তিনি মুসলিমদের পরামর্শ দেন যে ইংরেজদের সঙ্গে সহযোগিতার মাধ্যমেই মুসলিম সমাজের স্বার্থ নিরাপদ ও সুরক্ষিত হবে। তিনি ইংরেজদেরও বোঝাতে সক্ষম হন যে মুসলিমরা ইংরেজদের বিরোধী নয়। উচ্চশিক্ষাপ্রাপ্ত রাজনৈতিক জ্ঞানসম্পন্ন হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের কাজে লাগানোর উদ্দেশ্যে ইংরেজ সরকারও তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় তিনি বিজনোরের সদর আমিন পদে নিযুক্ত ছিলেন এবং এই সময় বহু ইংরেজ কর্মচারী প্রাণ রক্ষা করে তিনি ইংরেজদের সুনজরে আসেন। 3, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। স্যার সৈয়দ আহমদ খান প্রথম জীবনে হিন্দু মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি বলতেন ভারতে বসবাসকারী হিন্দু ও মুসলিম খ্রিস্টান সকলেই একই জাতিরই সন্তান। এক সময় তিনি বলতেন যে হিন্দু মুসলিম একই জাতি, একই জননী, দুই সন্তান। আবার বলতেন ভারত মাতার দুটি চক্ষু, যার একটিতে আঘাত লাগলে অন্যটিও ক্ষতিগ্রস্ত হবে ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। তিনি পায়োনিয়ার পত্রিকায় লেখেন যে হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি, এদের রাজনৈতিক স্বার্থ পৃথক। তিনি আশঙ্কা করেন যে ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে। 4, শিক্ষার প্রসার। স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সম্প্রদায়কে যুক্তি নির্ভর ও স্বাধীন চিন্তাভাবনার অধিকারী হওয়ার পরামর্শ দেন। মুসলিমদের সঙ্গে ইংরেজি শিক্ষা প্রসার ঘটানোর লক্ষ্যে তিনি গাজীপুরে একটি ইংরেজি বিদ্যালয় 1863 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রয়োজনীয় ইংরেজি গ্রন্থাবলী উর্দুতে অনুবাদ এবং সেগুলি মুসলিমদের মধ্যে প্রচারের উদ্দেশ্যে তিনি 1864 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি 1871 খ্রিস্টাব্দে তাহজিব আল আফলাক নামে একটি উর্দু পত্রিকা এবং কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যামং দি মোহামেডানস অফ ইন্ডিয়া নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি 1875 খ্রিস্টাব্দে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 1920 খ্রিস্টাব্দে পরিণত হয়। তিনি 1886 খ্রিস্টাব্দে ভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন নামে একটি সংস্থা স্থাপন করেন। 5, নারী মুক্তি। স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সমাজে নারী মুক্তি ও নারী শিক্ষার বিস্তারের পক্ষে এবং পর্দা প্রথা, বহুবিবাহ ও পত্নীকে তালাক দেওয়ার বিরুদ্ধে মতামত ব্যক্ত করেন। মানবিকতা ও যুক্তির আলোকে তিনি ইসলামকে শক্তিশালী করতে সচেষ্ট হন। 6, থিওডর বেকের ভূমিকা। আলিগড় আন্দোলনের সাম্প্রদায়িক মনোভাবের প্রসারে সৈয়দ আহমদের সুহৃদ আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ থিওডর বেকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার পরিচালনাধীন আলিগড় কলেজে হিন্দু বিরোধী, বাঙালি বিরোধী, কংগ্রেস বিরোধী রাজনৈতিক প্রচার কার্যের মূল কেন্দ্রে পরিণত হয়। 1, ইনস্টিটিউট গেজেট নামে বেক সম্পাদিত কলেজ পত্রিকার মাধ্যমে এই বিদ্বেষমূলক প্রচার করা হতো। 2, বেকের উদ্যোগে আলিগড়ে 1888 খ্রিস্টাব্দে ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন এবং 1893 খ্রিস্টাব্দে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন অফ আপার ইন্ডিয়া প্রভৃতি সংঘ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনগুলির লক্ষ্য ছিল মুসলিম স্বার্থ রক্ষা ও ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করা। সৈয়দ আহমেদের মৃত্যুর পর থেকে আদর্শ আলিগড় আন্দোলন পরিচালিত হতে থাকে। 7, আলিগড় আন্দোলন। সৈয়দ আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত আলিগড় কলেজকে কেন্দ্র করে পরবর্তীকালে মুসলিম সমাজের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক চিন্তাধারা বিবর্তিত হয়। মুসলিম সমাজে এই জাগরণ আলিগড় আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের নেতাদের মধ্যে অন্যতম ছিলেন চিরাগ আলী, আলতাফ হোসেন আলী, মৌলানা শিবলি নোমানি, নাজির আহমেদ, খুদা বক্স প্রমুখ। উপসংহার: স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে গড়ে ওঠা আলিগড় আন্দোলনের
মাধ্যমে মুসলিম সমাজে আধুনিকতার ঢেউ লাগে। ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে হিন্দু সমাজে মঙ্গল সাধনের জন্য রাজা রামমোহন যা করেছিলেন, মুসলিম সমাজের মঙ্গলের জন্য স্যার সৈয়দ আহমেদও অনুরূপ ভূমিকা পালন করেন। তবে গোঁড়া মোল্লা ও মৌলবীদের বিরোধিতার ফলে আলিগড় আন্দোলন তার উদ্দেশ্য পূরণে বহুলাংশে ব্যর্থ হয়। তাছাড়া আলিগড় আন্দোলনের প্রধান মূলধন ছিল হিন্দু বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, কংগ্রেস বিদ্বেষ এবং ইংরেজ তরুণ। তার পরবর্তীকালে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভারতে সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদকে শক্তিশালী করে এবং দ্বিজাতি তত্ত্বের জন্ম হয়, যা স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করে দেয়। পৃষ্ঠা 166, প্রশ্ন 22। ঊনবিংশ শতকে শিখ সম্প্রদায় সংঘটিত বিভিন্ন সমাজ সংস্কার আন্দোলনগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। শিখ সম্প্রদায়ের সংস্কার আন্দোলন। ঊনবিংশ শতকের শেষ দিকে পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের মধ্যে সমাজ সংস্কার আন্দোলন যথেষ্ট তীব্র হয়ে ওঠে। এই সময় শিখ সম্প্রদায়ের বিভিন্ন শাখার মধ্যে সমাজ সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সিংহ সভা আন্দোলন, নিরঙ্কারী আন্দোলন, নামধারী আন্দোলন, আকালি আন্দোলন প্রভৃতি। এখানে এই আন্দোলনগুলির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। সিংহ সভা আন্দোলন। এক, আন্দোলনের প্রতিষ্ঠা। সর্দার ঠাকুর সিংহ, বাবা শ্রীক্ষেম সিংহ বেদী ও বিক্রম সিংহ 1873 খ্রিস্টাব্দে পাঞ্জাবে অমৃতসরে শ্রীগুরু সিংহ সভা নামে একটি সংঘ প্রতিষ্ঠা করেন। অধ্যাপক গুরুমুখ সিংহের উদ্যোগে 1879 খ্রিস্টাব্দে লাহোর সিংহ সভা স্থাপিত হয়। বহু শিখ পূজারী ও জ্ঞানী ব্যক্তি আন্দোলনে সামিল হয়। দুই, কার্যকলাপ। সিংহ সভার উদ্যোগে সর্বপ্রথম শিখদের মধ্যে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন শুরু হয়। শিখ সমাজ ও ধর্মের দুর্নীতির অবসান এবং শিখদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই সংঘ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। বিভিন্ন গ্রন্থ প্রকাশের মাধ্যমে সভা পাঞ্জাবি ও গুরুমুখী ভাষাকে জনপ্রিয় করার চেষ্টা করে। অমৃতসরে 1892 খ্রিস্টাব্দে খালসা কলেজ স্থাপিত হলে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলন কিছুটা শক্তিশালী হয়ে ওঠে। লাহোরে সিংহ সভা অস্পৃশ্যতা এবং গুরুবাদের প্রভাব থেকে তারা সমাজ ও ধর্মকে মুক্ত করার চেষ্টা চালান। দুই, নিরঙ্কারী আন্দোলন। দয়াল সিংহের নেতৃত্বে পাঞ্জাবে নিরঙ্কারী আন্দোলনের প্রবর্তক ছিলেন বাবা দয়াল সিং 1783 থেকে 1855 খ্রিস্টাব্দ। তিনি বলতেন যে মানুষ ও ঈশ্বরের মধ্যে যোগসূত্র রক্ষা করার জন্য পুরোহিতের কোনো প্রয়োজন নেই। তিনি শিখ ধর্মকে কলুষতা মুক্ত করে পবিত্র ধর্মে পরিণত করার উদ্যোগ নেন। তার মৃত্যুর পরবর্তীকালে তার পুত্র বাবা দরবার সিংহ নিরঙ্কারী সংস্কার আন্দোলন চালিয়ে যান। দুই, গুরুত্ব। নিরঙ্কারী আন্দোলনের প্রধান গুরুত্ব ছিল: এক, খালসা বাহিনীর সামরিক আদর্শ ত্যাগ করে তারা সমাজে শান্তি প্রতিষ্ঠায় জোর দিয়েছিলেন। দুই, নিরঙ্কারের ঈশ্বরের নিরাকার রূপের প্রতি বিশ্বাসী এবং শিখ ধর্মের ওপর ব্রাহ্মণ ধর্মের প্রভাব দূর করতে নিজ ধর্মের পুরোহিতদের দিয়ে তাদের উপাসনা ও পূজা কেন্দ্রগুলি পরিচালনার প্রথা চালু করেন। তিন, রাওয়ালপিন্ডিতে নিরাকারী দরবার স্থাপন করে এই সভা অনুগামীরা মাংসভক্ষণ, মদ্যপান, প্রতারণা, মিথ্যাচার প্রভৃতি দূর করার উদ্দেশ্যে প্রচার চালান। চার, নিরঙ্কারীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংঘর্ষের পথে না যাওয়ায় সরকার এই আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেনি। এই আন্দোলনে উত্তর ও উত্তর পশ্চিমে পাঞ্জাবে খুবই জনপ্রিয়তা লাভ করে। অজাট শিখদের মধ্যে এই আন্দোলন সর্বাধিক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। তিন, নামধারী আন্দোলন। আন্দোলনের নেতৃত্ব। 1857 খ্রিস্টাব্দে নামধারী আন্দোলনের প্রবর্তন করেন বাবা বালক সিং। এই আন্দোলনটি কুকা আন্দোলন নামেও পরিচিত। পরবর্তীকালে বাবা রাম সিং 1816 থেকে 85 খ্রিস্টাব্দের নেতৃত্বে আন্দোলন খুবই শক্তিশালী হয়ে ওঠে। দুই, বৈশিষ্ট্য। নামধারী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল: এক, নামধারী অনুগামীরা গ্রন্থ সাহেবকে প্রকৃত সত্য বলে মানতেন। তারা নারী পুরুষের সমান অধিকার দাবি করে। তিন, তারা জাতিগত অসাম্যের বিরোধিতা করেন। চার, তারা বাল্যবিবাহের বিরোধিতা এবং অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, নারী কল্যাণকে সমর্থন করেন। পাঁচ, সব ধরনের আচার অনুষ্ঠান থেকে বিরত হয়ে সহজ সরল জীবনযাপন এবং ঈশ্বরের নাম কীর্তন করা ছিল আন্দোলনের প্রধান লক্ষ্য। চার, আকালি আন্দোলন, এক, গুরুদ্বারগুলি সংস্কার। এই আন্দোলনের আরেকটি নাম হচ্ছে গুরুদ্বার সংস্কার আন্দোলন 1920 খ্রিস্টাব্দে। দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ শিখদের দানে শিখদের ধর্মীয় কেন্দ্র গুরুদ্বারগুলিতে বিপুল সম্পদ সঞ্চিত হয়েছিল। এগুলি পরিচালনার দায়িত্ব ছিল দুর্নীতিগ্রস্ত মহন্তদের হাতে। আকালি আন্দোলনকারী গুরুদ্বারগুলোকে দুর্নীতিমুক্ত করে সেখানে প্রকৃত ধর্মীয় পরিবেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। দুই, সত্যাগ্রহ আন্দোলন। আন্দোলনকারী মহন্তদের বিরুদ্ধে 1921 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। সরকার মহন্তদের পক্ষ নিলে আকালিদের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। শেষ পর্যন্ত সরকার 1925 খ্রিস্টাব্দে শিখ গুরুদ্বার আইন প্রবর্তনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত মহান্তদের অপসারণ করে। উপসংহার: ঊনবিংশ শতকে পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের বিভিন্ন শাখার উদ্যোগে যে সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়ে তা শিখ জাতিকে নতুন শক্তিতে বলীয়ান করে। আন্দোলনের প্রভাবে শিখ সমাজে বহু কুসংস্কার দূর হয় এবং সমাজে প্রগতির হাওয়া
প্রবেশ করে, ফলে শিখ জাতির মধ্যে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ফিরে আসে। প্রশ্ন সংখ্যা 23। 19 শতকে ভারতে পার্সি সমাজের সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পার্সি সমাজের সংস্কার আন্দোলন। ঊনবিংশ শতকে ভারতে যেসব সমাজ সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল মহারাষ্ট্রে পার্সি সমাজের সংস্কার আন্দোলন। পাশ্চাত্য সংস্কৃতি, শিক্ষা ও যুক্তিবাদ পার্সি সমাজের সংস্কার আন্দোলনকে বিশেষভাবে প্রভাবিত করে। নৌরজি, ফারদুনজি, দাদাভাই নৌরজি, শাহপুরজি বেঙ্গলি প্রমুখ শিক্ষিত পার্সি যুবক পার্সি সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন নেতৃত্বে অগ্রভাগে ছিলেন। পৃষ্ঠা 167। এক উদ্দেশ্য। পার্সি সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনে বেশ কয়েকটি উদ্দেশ্য ছিল। এগুলি হচ্ছে: 1. পার্সি সম্প্রদায়ের উপর অন্যান্য সম্প্রদায়ের আধিপত্যকে প্রতিহত করা। 2. পার্সি সম্প্রদায়ের সামাজিক জীবনে পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতি, ভাবধারা অনুপ্রবেশ ঘটানো। 3. জরাথ্রুষ্টীয় ধর্মের সারাংশকে অনুসরণের মাধ্যমে এই ধর্মের হারানো গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করা। 2. ধর্ম সংস্কার সভা। পার্সি সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্যগুলো রূপায়ণের উদ্দেশ্যে রেহনুমাই মাজাদায়াসান সভা বা ধর্ম সংস্কার সভা 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন ফারদুনজি, সম্পাদক ছিলেন শাহপুরজি বেঙ্গলি। রাস্তা গোফতা ছিল প্রতিষ্ঠানের মুখপত্র। এই মুখপত্র প্রচারের মাধ্যমে পার্সিকদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, উদার সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলার জন্য চেষ্টা করা হয়। ধর্মীয় রক্ষণশীলতার বিরুদ্ধে যুদ্ধ করে তারা পার্সি সমাজকে আধুনিক রূপদান করতে সচেষ্ট ছিলেন। 3. নারী কল্যাণ। পার্সি সমাজ সংস্কারকগণ নারী কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। নারী শিক্ষা, বিবাহবিধি সংস্কার, বিবাহের বয়স বৃদ্ধি, পর্দা প্রথার রদ, নারীদের দুরাবস্থার প্রতিকার তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। পার্সি সংস্কার বেহারামজি, মেরওয়ানজি, মালাবারি মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। তার উদ্যোগে 1891 খ্রিস্টাব্দে সরকার বিবাহ সম্মতি আইন পাশ করতে বাধ্য হয়। এর দ্বারা স্থির হয় যে 12 বছরের নিচে কন্যার বিবাহ আইন সিদ্ধ হবে না। 4. আন্দোলনের গুরুত্ব। ঊনবিংশ থেকে ছড়িয়ে পড়া পার্সি সংস্কার আন্দোলনের বিভিন্ন গুরুত্ব ছিল। এই গুরুত্বগুলো হচ্ছে: 1. পার্সিদের প্রয়োজন অনুসারে রেহনুমাই সভা তাদের সংস্কৃতি বিন্যাস ঘটাতে সক্ষম হয়। 2. শিক্ষিত ধনী পার্সি ব্যক্তিরা পার্সি সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন। তাদের উদ্যোগে শহরে নতুন পার্সি সংস্কৃতির দ্রুত প্রসার ঘটে। 3. পার্সি সংস্কার আন্দোলনের প্রভাবে বোম্বাইতে পার্সি পুরোহিতদের প্রভাব লুপ্ত হয়। উপসংহার: পার্সি সংস্কার আন্দোলন শুধু পার্সি সমাজের নয়, সমগ্র পশ্চিম ভারতের সমাজকে প্রভাবিত করতে সক্ষম হয়। এই আন্দোলনের মাধ্যমে পার্সিদের সামাজিক অবস্থানে যথেষ্ট উন্নতি ঘটে। তাছাড়া আন্দোলন থেকে ভবিষ্যতে বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দের আত্মপ্রকাশ ঘটে। এদের অন্যতম ছিলেন দাদাভাই নৌরজি, আগারকার প্রমুখ। প্রশ্ন 24। ঔপনিবেশিক শাসনকালের সমাজ সংস্কার আন্দোলন ভারতীয় সমাজে কিরূপ প্রভাব ফেলেছিল? ভারতীয় সমাজে সমাজ সংস্কার আন্দোলনের প্রভাব। অষ্টাদশ ঊনবিংশ শতকে ভারতে বিভিন্ন প্রান্তে সমাজ সংস্কার আন্দোলনে যে ঢেউ ছড়িয়ে পড়ে তা ভারতের সমাজ জীবনে গভীর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। আন্দোলনের প্রভাবে ভারতীয় ঐতিহ্যবাহী সমাজে বহু মৌলিক পরিবর্তন ঘটে। সমাজ সংস্কার আন্দোলনের প্রভাব ও ফলাফল সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. সামাজিক কুসংস্কার হ্রাস। ঔপনিবেশিক শাসনকালে ভারতের সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনের প্রভাবে বহু সামাজিক কুসংস্কার দুর্বল হতে শুরু করে। আন্দোলনের চাপে কুসংস্কার আঁকড়ে থাকা রাধাকান্ত দেব, রামকমল সেন প্রমুখ রক্ষণশীলদের সামাজিক প্রভাব যথেষ্ট খর্ব হয়। ফলে সামাজিক অন্ধবিশ্বাস, অনুষ্ঠান সর্বস্বতা, কুসংস্কারের বাঁধন ক্রমশ শিথিল হতে থাকে। ভারতীয় সমাজে হীনমন্যতা কাটিয়ে নতুন আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে ওঠে। 2. পাশ্চাত্য শিক্ষার বিকাশ। বিভিন্ন সংস্কারের উদ্যোগ ও প্রচারের ফলে পাশ্চাত্য শিক্ষা বিষয়ে ভারতীয়দের গোঁড়ামি অনেকটাই দূর হয়। ফলে ভারতীয়দের মধ্যে ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রসারের পথ সুগম হয়। আলিগড় আন্দোলনের প্রভাবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। সরকারও প্রয়োজনের তাগিদে পাশ্চাত্য শিক্ষাদানের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে থাকে। 3. সাংস্কৃতিক অগ্রগতি। সমাজ সংস্কার আন্দোলনে ভারতীয় সমাজের সাংস্কৃতিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটায়। বিভিন্ন সংস্কার আন্দোলনে ভারতীয় সমাজে পাশ্চাত্য ভাবধারা অবাধ প্রবেশের সুযোগ করে দেয়। ফলে ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য দর্শন, আধুনিকতা, যুক্তিবাদ, গণতন্ত্র, মানবতাবাদ, বিজ্ঞান চেতনা প্রভৃতির প্রসার ঘটে। ধর্মীয় কুসংস্কার দুর্বল হয়ে প্রগতিশীলতা বৃদ্ধি পায়। পাশ্চাত্যের সাংস্কৃতিক ও বৌদ্ধিক চেতনার প্রভাবে ভারতের শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অগ্রগতি ঘটে। 4. জাতীয়তাবাদের বিকাশ।
সংস্কার আন্দোলনের ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা ভাবধারা ছড়িয়ে পড়লে ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। পাশ্চাত্য শিক্ষা ভাবধারায় দীক্ষিত প্রগতিশীল শ্রেণী চিন্তা চেতনা থেকে ভারতে জাতীয়তাবাদী উদ্ভব ও বিকাশ ঘটে। জাতীয়তাবাদী চিন্তাধারায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক মধ্যবিত্ত শ্রেণী বিভিন্ন রাজনৈতিক সভা সমিতি প্রতিষ্ঠা করে ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করতে শুরু করে। তারা সরকারের কাছে ভারতীয়দের বিভিন্ন অধিকারের দাবি তুলে ধরে। জাতীয় চেতনা বিকাশের ফলে ভারতে বিভিন্ন ভাষায় জাতীয়তাবাদী সাহিত্যের বিকাশ ঘটে। 5. নারী কল্যাণ। সমাজ সংস্কার আন্দোলনের প্রভাবে ভারতে চির নির্যাতিত নারী জাতির প্রতি সহানুভূতির বাতাবরণ তৈরি হয়। পৃষ্ঠা 168। পুরুষের বহু বিবাহ, কন্যা সন্তান হত্যা, নারীদের বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, পর্দা প্রথা, পণ প্রথা প্রভৃতির বিরুদ্ধে সমাজের মানুষ ক্রমে সচেতন হয়ে ওঠে। নারীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাদের মধ্যে আধুনিক শিক্ষার প্রসার ঘটানো হয়। নারী শিক্ষার প্রসার ঘটলে সমাজের সার্বিক উন্নতি ঘটে। উপসংহার। আচার্য যদুনাথ মনে করেন যে 1707 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারতের নবজাগরণ সংঘটিত হয়। এই নবজাগরণ সংগঠনের ক্ষেত্রে সমাজ সংস্কার আন্দোলনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা নিঃসন্দেহে বলা যায়। প্রকৃতপক্ষে ইতালির নবজাগরণে জ্ঞানীগুণী পণ্ডিতরা যতটা ভূমিকা নিয়েছিলেন, ভারতীয় নবজাগরণের ক্ষেত্রে ততটা ভূমিকা নিয়েছিলেন সমাজ সংস্কারকগণ। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে সমাজ সংস্কারের প্রভাবে ভারতীয় সমাজের যে অগ্রগতি ঘটেছিল তার প্রথম সূচনা হয়েছিল বাংলায়। আচার্য যদুনাথ মনে করেন যে 1707 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারতের নবজাগরণ সংঘটিত হয়। নবজাগরণের সংগঠনের ক্ষেত্রে সমাজ সংস্কার আন্দোলনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা নিঃসন্দেহে বলা যায়। বস্তুতপক্ষে ইতালির নবজাগরণে জ্ঞানীগুণী পণ্ডিতরা যতটা ভূমিকা নিয়েছিলেন, ভারতীয় নবজাগরণের ক্ষেত্রে ততটা ভূমিকা নিয়েছিলেন সমাজ সংস্কারকগণ। প্রসঙ্গত উল্লেখ্য যে সমাজ সংস্কারের প্রভাবে ভারতীয় সমাজের যে অগ্রগতি ঘটেছিল তার প্রথম সূচনা হয়েছিল বাংলায়। প্রশ্ন 25। ঔপনিবেশিক শাসনকালে ভারতের সমাজ সংস্কার আন্দোলন ব্রিটিশ সরকারের নীতিকে কতটা প্রভাবিত করে? সমাজ সংস্কার আন্দোলনের প্রভাবে ব্রিটিশ সরকারের উদ্যোগ। ভারতীয় সংস্কারের উদ্যোগে ছড়িয়ে পড়া সমাজ সংস্কার আন্দোলনগুলো ভারতীয় সমাজে কুসংস্কারে বহু ধুলোবালি ঝেড়ে সমাজকে কলুষতা মুক্ত করেছিল। আন্দোলনের প্রভাবে পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতি, ভাবধারার মুক্ত বাতাস ভারতীয় সমাজে প্রবেশ করে। এই সমাজের সার্বিক অগ্রগতি ঘটেছিলেন ভারতীয় সমাজ সংস্কার আন্দোলনে এদেশে ব্রিটিশ সরকারের নীতিকেও যথেষ্ট প্রভাবিত করে। এই সংস্কার আন্দোলনের প্রভাবে ব্রিটিশ সরকার ভারতীয় সমাজে বিভিন্ন কুসংস্কার দূর করার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এই পদক্ষেপগুলো হচ্ছে: 1. শিশু হত্যা রদ। ভারতীয় হিন্দু সমাজে নিষ্ঠুর ও অমানবিক শিশু হত্যার প্রথা প্রচলিত ছিল। বহু সন্তানহীনা নারী ঈশ্বরের কাছে সন্তান কামনা করে বলতে হচ্ছে তার একাধিক সন্তান জন্মগ্রহণ করলে একটি সন্তানকে সে গঙ্গাসাগরে উৎসর্গ করবে। রাজপুতানা মধ্য পশ্চিম ভারতের দরিদ্র রাজপুত, জাট ও মেওয়াঠা জাতির মধ্যেও শিশুকন্যাকে হত্যার কুপ্রথা প্রচারিত ছিল। ভবিষ্যতে পণ প্রথার চাপ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে দরিদ্র পিতামাতা অনেক সময় তাদের শিশুকন্যাকে হত্যা করত। সরকার 1795 থেকে 1802 খ্রিস্টাব্দে দুটি পৃথক আইন প্রণয়নের মাধ্যমে শিশু হত্যা নিষিদ্ধ করে। 1804 খ্রিস্টাব্দে আইন প্রণয়ন করে নববিজিত অঞ্চলগুলোতে শিশু হত্যা নিষিদ্ধ করা হয়। 2. সতীদাহ প্রথা রদ। ভারতীয় সমাজে দীর্ঘকাল ধরে সতীদাহ প্রথা নামে এক অমানবিক প্রথা প্রচলিত ছিল। এই প্রথা অনুসারে মৃত স্বামীর চিন্তায় তার জীবন্ত বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। সরকার 1812, 1815, 1817 খ্রিস্টাব্দে কয়েকটি বিধিনিষেধ ঘোষণা করে সতীদাহ প্রথার নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন ও শক্তিশালী জনমত গড়ে তোলেন। শেষ পর্যন্ত বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর এক আইন প্রণয়নের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এই আইনে সতীদাহ প্রথাকে বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়। 3. বিধবা বিবাহ আইন। হিন্দু সমাজে দীর্ঘকাল ধরে প্রচলিত বাল্যবিবাহ এবং বহু বিবাহের বিরুদ্ধে এবং বিধবা বিবাহের সপক্ষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তীব্র আন্দোলন গড়ে তোলেন। রক্ষণশীল হিন্দু নেতারা বিধবা বিবাহের সপক্ষে প্রচার করল। বিধবা বিবাহ হিন্দু শাস্ত্রসম্মত বলে বিদ্যাসাগর বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন। শেষ পর্যন্ত বড়লাট লর্ড ডালহাউসি 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই বিধবা বিবাহকে আইনসম্মত বলে ঘোষণা করেন। 4. নরবলি প্রথা রদ। উড়িষ্যার খোন্দ উপজাতি তাদের চাষের জমির উর্বরতা বৃদ্ধির উদ্দেশ্যে নরবলি দিত। বড়লাট লর্ড হার্ডিঞ্জ যে নরবলি প্রথার উপর নিষেধাজ্ঞা জারি করলেও তা বিশেষ সফল হয়নি। পরবর্তীকালে 1847 ও 1854 খ্রিস্টাব্দে সরকারি কর্মচারীদের বিশেষ উদ্যোগে অমানবিক প্রথার অবসান ঘটে। 5. সহবাস সম্মতি আইন।
সহবাস 1891 খ্রিস্টাব্দে ফলে 10-11 বছরের বালিকাবতী ফুলমণি মৃত্যুর ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনা অত্যন্ত বিচলিত তৎকালীন বড়লাট লর্ড ল্যান্সডাউনের উদ্যোগে স্যার অ্যান্ড্রু স্কোবেল সহবাস সম্মতি বিল উত্থাপন করেন। এই আইনে বিবাহের সর্বনিম্ন বয়স 10 থেকে বাড়িয়ে 12 বছর করার প্রস্তাব দেওয়া হয়। 6 দাসত্ব প্রথা রদ। ভারতীয় সমাজে প্রাচীনকাল থেকে দাসত্ব প্রথা প্রচলিত ছিল। বড়লাট লর্ড অ্যাকল্যান্ড 1843 খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে ভারতীয় সমাজে প্রাচীনকাল থেকে দাসত্ব প্রথা প্রচলিত ছিল। বড়লাট লর্ড অ্যাকল্যান্ড 1843 খ্রিস্টাব্দে এক আইনের মাধ্যমে ভারতে দাসত্ব প্রথা নিষিদ্ধ করেন। উপসংহার: ব্রিটিশ সরকার প্রথম দিকে ভারতের সামাজিক ও ধর্মীয় সংস্কার সম্পর্কে সম্পূর্ণ উদাসীন মনোভাব গ্রহণ করলেও শেষ পর্যন্ত ভারতীয় সংস্কারকদের চাপে সেই উদাসীনতা ভঙ্গ হয়। সমাজ সংস্কারকগণ সামাজিক অগ্রগতি বিভিন্ন উদ্যোগ যথেষ্ট সাফল্য লাভ করলেও কিছু কিছু বিষয়ে সরকারের আইনি সহায়তা অবশ্যই প্রয়োজন ছিল। সংস্কারকদের সহযোগিতায় সরকার যেসব আইন সহজেই প্রবর্তন ও কার্যকর করতে সক্ষম হয়। প্রশ্ন সংখ্যা 26। গ্রামীণ এলিট সম্প্রদায়, পতিদার ও সাউকার শ্রেণীর পরিচয় দাও। ঔপনিবেশিক শাসনকালে ভারতের দরিদ্র কৃষক শ্রেণী সরকারের বিপুল পরিমাণ রাজস্বের দাবি মেটাতে গিয়ে ধনী মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে অর্থ ঋণ নিতে বাধ্য হয়। এর ফলে ভারতের গ্রাম জীবনে সুদখোর মহাজন শ্রেণী দ্রুত প্রসার ঘটে। তারা গ্রাম জীবনে এলিট বা উচ্চবিত্ত শ্রেণী হিসেবে আত্মপ্রকাশ করে। এইসব ঋণদাতা ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিল পতিদার, সাউকার এবং অর্থলগ্নিকারী মধ্যস্বত্বভোগী সম্প্রদায়। পৃষ্ঠা 169। পতিদার। মোগল সাম্রাজ্যের পতনের পর ভারতের গ্রামীণ প্রশাসন ও রাজস্ব ব্যবস্থা ভেঙে পড়ে এবং অরাজকতার সৃষ্টি হয়। এরপর ঔপনিবেশিক ব্রিটিশ শক্তি ভারতের বিভিন্ন স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায়ের যোগসূত্র গড়ে তুলে রাজস্ব আদায় করতে থাকে। এইরূপ একটি উল্লেখযোগ্য স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায় ছিল গুজরাটের পতিদাররা। গুজরাটের গ্রামের যৌথ ভূমি পতি নামে পরিচিত ছিল। এই ভূমির রাজস্ব আদায়কারীগণ পতিদার নামে পরিচিত ছিল। সাধারণত গুজরাটে কুন্বি সম্প্রদায় পতিদার হিসেবে দায়িত্ব পালন করত। তাদের উপাধি হতো প্যাটেল, অর্থাৎ গ্রামের প্রধান। এক, কৃষিকাজ। গুজরাটের পতিদাররা আগে কোলি নামে একটি যোদ্ধা সম্প্রদায়ের সমগোত্রীয় ছিল। পরবর্তীকালে ব্রিটিশরা ভারতে ভূমি বন্দোবস্ত প্রবর্তন করলে পতিদাররা কৃষির সঙ্গে যুক্ত হয়ে যথেষ্ট উন্নতি ঘটায়। কৃষিকার্যের মাধ্যমে তাদের আর্থিক সচ্ছলতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। 1860-এর দশকের পর থেকে সঠিক ফসলের উৎপাদন, উন্নত কৃষি কৌশল ও শস্য রপ্তানি ব্যবস্থা উন্নতির মাধ্যমে পতিদার সম্প্রদায় যথেষ্ট অগ্রগতি ঘটায়। 1931 খ্রিস্টাব্দে ভারতের আদমশুমারিতে পতিদার সম্প্রদায়টি পৃথক সত্তা হিসেবে চিহ্নিত হয়। 2, রাজস্ব আদায়। দাক্ষিণাত্যে বোম্বাই প্রেসিডেন্সিতে ব্রিটিশ সরকার প্রবর্তিত রায়তওয়ারি ভূমি ব্যবস্থায় প্রত্যেক কৃষকদের উপর পৃথকভাবে রাজস্ব ধার্য করা হতো। পতিদাররা রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল তারা গ্রামের রাজস্ব আদায় করে তা সরকারের কোষাগারে জমা দিত। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তারা গুজরাটের গ্রামীণ সমাজে শীঘ্রই এলিট গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। গুজরাটের বাইরে প্রতিবেশী মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে কিছু কিছু অঞ্চলও পতিদাররা রাজস্ব আদায় করত। 3, শোষণ। ঔপনিবেশিক আমলে ভারতে ভূমি রাজস্ব হার যথেষ্ট বেশি ছিল। এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে গিয়ে পতিদাররা গুজরাটের দরিদ্র কৃষকদের ওপর তীব্র শোষণ পীড়ন চালাত। তারা কৃষকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে বাড়তি অর্থ আদায় করে তা আত্মসাৎ করত। কৃষকদের কাছ থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ সুদের অর্থও তারা ভোগ করত। এভাবে তারা বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে উঠেছিল। পতিদাররা নানাবিধ শোষণের ফলে গুজরাটের কৃষকদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। 4, গ্রামীণ সমাজে ভাঙন। গুজরাটের পতিদাররা শীঘ্রই বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে উঠলে তারা সাধারণ দরিদ্র কৃষকদের থেকে পৃথক সত্তা হিসেবে আত্মপ্রকাশ করে। ফলে পতিদাররা তাদের মূল গ্রামীণ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সমাজে ভাঙন দেখা দেয়। পতিদাররা কংগ্রেসের একনিষ্ঠ সমর্থকে পরিণত হলে পতিদার বিরোধীরা স্বতন্ত্র পার্টি সমর্থকে পরিণত হয়। অবশ্য পরবর্তীকালে গান্ধীজির নেতৃত্বে উভয় সম্প্রদায় জাতীয় আন্দোলনকে শক্তিশালী করেছিল। সাউকার। দাক্ষিণাত্যে বোম্বাই প্রেসিডেন্সিতে গ্রামের প্যাটেল বা মোড়লরা রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করত। সরকার কর্তৃক দরিদ্র কৃষকদের উপর চাপিয়ে দেওয়া বিপুল পরিমাণ রাজস্ব বা মোড়লদের অতিরিক্ত অর্থের দাবি কৃষকরা মেটাতে সক্ষম ছিল না। ফলে সরকার ও প্যাটেলদের যৌথ শোষণে জর্জরিত কৃষকরা মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে অর্থে ঋণ নিতে বাধ্য হয়। এই সুদখোর মহাজন শ্রেণী দাক্ষিণাত্যে সাউকার নামে পরিচিত ছিল। 1, সাউকারদের প্রসার। দাক্ষিণাত্যে কৃষকদের ঋণ গ্রহণের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানে সুদখোর সাউকারদের মহাজনী প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়তে থাকে। দাক্ষিণাত্যে প্রতিটি সাউকারেরই কোনো না কোনো শহরে ঋণ প্রদানের জন্য গদি বা অফিস ছিল। ঋণের বিনিময়ে কৃষকদের জমির দলিলপত্র
সাউকারদের কাছে বন্ধক থাকতো। এইভাবে কৃষকদের জীবন জীবিকার উপর সাউকারদের আধিপত্য বৃদ্ধি পায়। 2. শোষণ। সাউকাররা কৃষকদের নগদ টাকা, বীজ, ধান, খাদ্যশস্য প্রভৃতি ঋণ দিত। এই ঋণের সুদের হার ছিল 35 থেকে 60% এবং তার চক্রবৃদ্ধি হারে বাড়ত। এই ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দরিদ্র কৃষকরা সাউকারদের কাছে চিরদিনের মতো ঋণের জালে আবদ্ধ হয়ে পড়ে। ঋণের জালে আবদ্ধ কৃষকদের জমি জমা সাউকাররা কেড়ে নিলে কৃষকরা জমি থেকে উৎখাত হয়ে সর্বশান্ত হতো। 3. দাক্ষিণাত্য বিদ্রোহ। 1865 খ্রিস্টাব্দের পর থেকে দাক্ষিণাত্যে কৃষিপণ্যের মূল্য হ্রাস, পরবর্তী কয়েক বছর ধরে অজন্মা প্রভৃতির ফলে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় কৃষকরা সরকারের রাজস্ব এবং সাউকারদের ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে সাউকাররা আদালতের সহায়তায় কৃষকদের জমি ও বাড়ি দখল করে নিতে থাকে। এই পরিস্থিতিতে কৃষকরা সাউকারদের বিরুদ্ধে 1874 খ্রিস্টাব্দে পুনা জেলার কার্দে গ্রামে বিদ্রোহ শুরু করে। দাক্ষিণাত্যে বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পরের বছর বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। এই বিদ্রোহ সাউকার বিরোধী দাঙ্গা বা দাক্ষিণাত্য বিদ্রোহ নামে পরিচিত। অবশ্য পুলিশ ও সেনাবাহিনীর তীব্র দমননীতির ফলে শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থ হয়। অর্থলগ্নিকারী ও মধ্যস্বত্বভোগী। ভারতের সুপ্রাচীনকাল থেকে সুদের কারবারের প্রথা প্রচলিত ছিল। মহাজন ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে 19 শতকে ভারতের গ্রামীণ সমাজে এই কারবার যথেষ্ট সুপ্রতিষ্ঠিত হয়। 3. দাক্ষিণাত্য বিদ্রোহ। 1865 খ্রিস্টাব্দের পর থেকে দাক্ষিণাত্যে কৃষিপণ্যের মূল্য হ্রাস, পরবর্তী কয়েক বছর ধরে অজন্মা প্রভৃতির ফলে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় কৃষকরা সরকারের রাজস্ব ও সাউকারদের ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে সাউকাররা আদালতের সহায়তায় কৃষকদের জমি এবং বাড়ি দখল করে নিতে থাকে। এই পরিস্থিতিতে কৃষকরা সাউকারদের বিরুদ্ধে 1874 খ্রিস্টাব্দে পুনা জেলার কার্দে গ্রামে বিদ্রোহ শুরু করে। দাক্ষিণাত্যে বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পরের বছর বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। এই বিদ্রোহ সাউকার বিরোধী দাঙ্গা বা দাক্ষিণাত্য বিদ্রোহ নামে পরিচিত। পরে অবশ্য পুলিশ ও সেনাবাহিনী তীব্র দমননীতির ফলে শেষ পর্যন্ত বিদ্রোহ ব্যর্থ হয়। অর্থলগ্নিকারী ও মধ্যস্বত্বভোগী। ভারতের সুপ্রাচীনকাল থেকে সুদের কারবারের প্রথা প্রচলিত ছিল। মহাজন ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে 19 শতকে ভারতের গ্রামীণ সমাজে এই কারবার যথেষ্ট সুপ্রতিষ্ঠিত। এই সময় বণিক ও ধনী কৃষক, জোরদার, জমিদার প্রমুখ ভারতের গ্রামীণ সমাজের মহাজনী কারবারের সঙ্গে যুক্ত ছিল। এরা দরিদ্র কৃষকদের কৃষি উৎপাদন, খোরাকি, উৎসব অনুষ্ঠান প্রভৃতি প্রয়োজনে নগদ অর্থ বা শস্য ঋণ দিত। 1. বিভিন্ন মহাজনী সম্প্রদায়। মহাজনরা দেশের বিভিন্ন অঞ্চলে জোট বেঁধে বসবাস করত। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে খত্রি, গুজরাটে বানিয়া, রাজস্থানে মারোয়ারি, তামিলনাড়ুতে চেট্টিয়ার, বাংলার সাহা ও বণিক প্রভৃতি সম্প্রদায় মহাজনী কারবারের সঙ্গে যুক্ত ছিল। পৃষ্ঠা 170-2। পরিসংখ্যানের অভাব। বিভিন্ন সূত্র থেকে মহাজনী কারবারের কথা জানা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মহাজনদের কারবার চলতে খুব গোপনে, লিখিত নথিপত্র না রেখে একান্ত মৌখিকভাবে। ফলে মহাজনদের সঠিক সংখ্যা এবং তাদের নিয়োজিত মূলধনের পরিমাণ প্রভৃতি বিষয়ে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায় না। 3. সুদের হার। ভারতের বিভিন্ন অঞ্চলে মহাজনরা গ্রামীণ কৃষকদের কাছ থেকে 50% থেকে 300% পর্যন্ত হারে সুদ আদায় করত। উপসংহার। প্রতিদান সাউকার এবং অর্থলগ্নিকারী মধ্যস্বত্বভোগী সম্প্রদায় ব্রিটিশ সরকারের অনুগত সহায়ক শ্রেণী হিসেবে কাজ করলে এই সম্প্রদায়গুলির উপর ভিত্তি করে ব্রিটিশ সরকার সেখানকার গ্রামীণ সমাজে নিজেদের ভিত্তি সুদৃঢ় করতে সক্ষম হয়। তবে তাদের বিরুদ্ধে কৃষকদের ক্ষোভ, বিশেষ করে সাউকারদের বিরুদ্ধে দাক্ষিণাত্য বিদ্রোহ তাদের একাধিপত্যে মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়।